হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? কেমন আছে আমরা সবাই? আশা করি আমরা সকলেই অনেক 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 ভালো আছি। আজকে আমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় তথা জীবের বৃদ্ধি ও বংশগতি, এই অধ্যায়ের আমরা পার্ট 1 কিভাবে আসলে কোষ বিভাজন হয় বা কোষ বিভাজনের প্রকারভেদ এবং তার সাথে সাথে মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি। কোষ বিভাজনের প্রকারভেদের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন একটা গুরুত্বপূর্ণ কোষ বিভাজন, যার ফলে আসলে উদ্ভিদ এবং প্রাণীর সাধারণত আমাদের হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণীর কি শারীরিক গঠন এবং শারীরিক বৃদ্ধি হয়ে থাকে, সেইটা গঠন সম্পর্কে আজকে আমরা পড়ব। আসলে উদ্ভিদের কোষের বা উদ্ভিদ এবং প্রাণীর কোষের আসলে কেন হচ্ছে যে আমাদের বংশবৃদ্ধি করার দরকার। দেখো, আমরা এক সময় হচ্ছে যে ছোট ছিলাম, আস্তে আস্তে আমরা বড় হয়েছি, তার মানে আমাদের কোষ বিভাজন হইতে হইতে, কোষ বড় হইতে হইতে, তোমাদের কোষ বেশি হতে হতে আমাদের শরীরে কি হয়েছে, আমাদের শরীর আস্তে আস্তে বৃদ্ধি ঘটছে। তো এইরকম কয়েক প্রকার হচ্ছে যে কোষ বিভাজন আছে, যেমন 3 প্রকার, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা মাইটোসিস এবং মিওসিস। সো এই 3টা প্রকারভেদ আজকে আমরা ক্লাসের মতো অনেক ভালো মতো করে জানবো। সো ক্লাসের শেষ পর্যন্ত আমরা যদি করি তাহলে আমরা এই ক্লাসের মধ্যে যে 3 প্রকার কোষ বিভাজন আছে, এই 3 প্রকারের মধ্যে 2 প্রকার সম্পর্কে আমরা একটু ভালো মতো করে ধারণা পারবো এবং আশা করি পরের ক্লাসে পরবর্তী যেটা আছে সেটা সম্পর্কে ভালো মতো করে ধারণাটা আমরা নিতে পারবো। তো আমরা ফার্দার ডিলে না করে আমরা যদি একটু ক্লাসের মধ্যে চলে যাই, আমরা হচ্ছে যে আজকে ক্লাসে কি করব অলরেডি আমি তোমাদেরকে বললাম যে আজকে হচ্ছে যে আমরা সাধারণত পড়ব কোষ বিভাজনের প্রকারভেদ। একটা কোষ কীভাবে মানে কয় প্রকারে বিভাজন করা যায়, ঠিক আছে? যেমন আমাদের দেখো, আমাদের যখন দেহের বৃদ্ধি ঘটে তখন এক প্রকার কোষ বিভাজন হয়। তারপরে হচ্ছে যে আমরা যখন মনে করো বংশ বিস্তার করি, যেমন মনে করো যদি মনে করো এখন আমি আছি, আমার যদি কোনো একটা বাচ্চা হয় তাহলে আমার দ্বারাই হচ্ছে যে কী হবে, আমার একটা বংশ বিস্তার হচ্ছে না। সো এই যে বংশ বিস্তার হচ্ছে, বংশবৃদ্ধির জন্য আলাদা একটা কোষ বিভাজন। আর নিম্ন শ্রেণীর জীব, আমরা সপ্তম শ্রেণীতে পড়েছি যে নিম্ন শ্রেণীর জীব কি। নিম্ন শ্রেণীর জীব বলতে যাদের কোনো লিঙ্গ থাকে না, উভয় লিঙ্গ, তারপরে হচ্ছে যাদের কোষ সুগঠিত না, এদেরকে বলা হয় নিম্ন শ্রেণীর জীব। এই নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে তাদের কোষ বিভাজন কিভাবে হয়, এই জিনিসটা হচ্ছে যে আমরা অনেক ভালো মতো করে দেখব। সো আমরা আজকের ক্লাসে আপাতত এতটুকু জিনিসই দেখার চেষ্টা করি। সো এই যে আমাদের যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা মোটামুটি অনেক ভালো গুরুত্বপূর্ণ। এখানে আমাদের পার্টগুলো যেগুলো যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে যে কোষ বিভাজনের প্রকারভেদ, মানে কোষ বিভাজন কয় ভাগে ভাগ করা হয়, এরপর হচ্ছে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন, সর্বপ্রথম যে ধাপটা আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদরা সাধারণত যে মাধ্যমে কোষ বিভাজন করে থাকে সেটাকে আমরা বলতে পারি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এরপর হচ্ছে যে আপনার মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, দ্বিতীয় আমাদের যে ধাপটা আছে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস 5টা ধাপে তোমার হচ্ছে যে সংযুক্ত হয়, প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত। এই 5টা ধাপ হচ্ছে যে আমরা ভালো মতো করে পড়ব। এরপর হচ্ছে যে আমাদের মিওসিস, এটা হচ্ছে যে আমাদের সাধারণত জনন কোষ বা আমরা যখন বংশবৃদ্ধি ঘটাই তখন যে এই কোষ বিভাজনটা হয় সেটা সম্পর্কে জানবো এবং আসলে আমাদের বংশগতি নির্ধারণে বা আমাদের থেকে আমাদের ডিএনএ এবং আরএনএর মাধ্যমে আমাদের বাচ্চারা যে আমাদের হচ্ছে যে তোমার হচ্ছে বংশগতির বাহক হয়, সেটার ক্ষেত্রে আমাদের ডিএনএ এবং আরএনএর ভূমিকা কি, এইটা ভালো মতো করে আমরা এই চ্যাপ্টারে দেখার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করে ফেলি। সো আমরা কোষ বিভাজনটা আমাদের কেন প্রয়োজন? দেখো, আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছি, ছোট থেকে বড় হওয়ার জন্য আমাদের শরীর কি হয়েছে, বৃদ্ধি ঘটছে। তো শরীরের বৃদ্ধি কি এমনিতেই ঘটে, মানে এমনিতে আজকে হাত আমার এতটুকু কালকে এতটুকু হয়ে গেল না, এটা আস্তে আস্তে বৃদ্ধি ঘটে। আস্তে আস্তে বলতে আমাদের শরীরের ভিতরে অসংখ্য কোষ আছে, ওই কোষগুলো আস্তে আস্তে তাদের থেকে একটা একটা করে বৃদ্ধি ঘটে এবং বৃদ্ধি ঘটতে ঘটতে অসংখ্য কোষ মিলে আমাদের কি তৈরি হয়, আস্তে 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 আমাদের শরীরটা বড় করে ফেলে, ঠিক আছে? ঠিক তেমন এইটা যেমন ঘটে, ঠিক তেমন আমাদের মনে করো যখন আমাদের থেকে নতুন একটা বাচ্চা বা নতুন আমাদের কোনো বংশবৃদ্ধি ঘটে, ঠিক তখনও আমাদের কি দরকার, একটা কোষ বিভাজনের প্রয়োজন হয়। তো আমরা বলতে পারি আমাদের দৈহিক বৃদ্ধি এবং জনন বৃদ্ধির জন্য বা আমাদের প্রজনন বৃদ্ধির জন্য যে কোষ বিভাজনটা হয়ে থাকে, এগুলো আমাদের জন্য অনেক প্রয়োজন। যদি আমাদের কোষ বিভাজন না হতো তাহলে আমরা ছোটই থাকতাম, ঠিক তেমন আমরা হচ্ছে যে আমাদের দ্বারা কোনো বংশবৃদ্ধি হইতো না, মানে আমাদের বাচ্চা কাচ্চা এইসব জিনিস হইতো না। আর যদি না হইতো তাহলে আমাদের কি বংশ হইতো, তাহলে আমাদের বংশ হইতো না। পৃথিবীতে কি নতুন মানুষ আসতো, পৃথিবীতে নতুন মানুষ আসতো না, বা নতুন কোনো উদ্ভিদ বা প্রাণী আসতো না। তো এই কারণেই আমাদের কোষ বিভাজনটা অনেক বেশি জরুরি। এই কোষ বিভাজনের ফলে পৃথিবীতে কি হচ্ছে, প্রতিটা প্রাণী তোমার হচ্ছে যে আস্তে আস্তে বড় হচ্ছে এবং প্রতিটা প্রাণী তাদের বাচ্চা কাচ্চা তৈরি করতে পারতেছে বা বাচ্চা কাচ্চা
কি করতে পারতেছে, জন্ম দিতে পারতেছে। এর জন্য আমাদের কোষ বিভাজনের অবদান অপরিসীম। সো কোষ বিভাজন হচ্ছে যে, যেমন আমাদের যদি মানবদেহের কথা বলি, আমাদের মানবদেহ শুধুমাত্র একটা মাত্র কোষ থেকেই তৈরি, ঠিক আছে? আমাদের মানবদেহ যেটা আছে শুধুমাত্র একটা কোষ থেকেই তৈরি, সেটার নাম হচ্ছে শুক্রাণু। ওই শুক্রাণু আমাদের শরীরে যখন মানে ওই শুক্রাণু থেকে আমরা আস্তে আস্তে পরবর্তীতে তোমার হচ্ছে যে একটা পুরো মানুষ হয়ে গেছে, এবং এক সময় আমরা বাচ্চা হিসাবে জন্মগ্রহণ করছি, এর পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা আস্তে 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 বড় হয়েছি। সো কোষের মধ্যে আমাদের মাইটোসিসের কাজ কি? মাইটোসিসের কাজ হচ্ছে আমাদের দেহের বংশবৃদ্ধি, আমাদের দেহের হচ্ছে কি, আমাদের দেহের বৃদ্ধি ঘটানো, আর মিওসিসের কাজ হচ্ছে আমাদের বংশবৃদ্ধি ঘটানো। সো দুইটার দুই রকম কাজ। সো দেখো, আমরা এই যে কোষ বিভাজনগুলো আছে, এই কোষ বিভাজনকে পুরো বিজ্ঞানীরা পুরো তিনটা ভাগে ভাগ করছে, ঠিক আছে? কয়টা ভাগে ভাগ করছে? তিনটা ভাগে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। তো আমরা তো মাইটোসিস আর মিওসিসটা দেখলাম। মাইটোসিস এবং মিওসিস কি করে? প্রাণী এবং উদ্ভিদের, মানে মাইটোসিস যেটা করে প্রাণী এবং উদ্ভিদের তোমার হচ্ছে যে বৃদ্ধি করে, শারীরিক বৃদ্ধি করে, আর মিওসিস কি করে? বংশ বৃদ্ধি করে। তাহলে ভাইয়া অ্যামাইটোসিসের কাজ কি? অ্যামাইটোসিস হচ্ছে সাধারণত নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে, মনে করো আমাদের ক্ষেত্রে আমাদের পুরুষ লিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, এর ফলে কি করে আমরা হচ্ছে যে বংশ বৃদ্ধি ঘটাই। কিন্তু এই যে আমাদের অ্যামাইটোসিসটা আছে, ও কীভাবে বংশ বৃদ্ধি ঘটায়? বা ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বা যেগুলো একদম নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীব বলতে যাদের কোষ সুগঠিত না, তারা কিভাবে কোষ বিভাজন ঘটায়? সো তাদের কোষ বিভাজন ঘটানোর সিস্টেমটা আলাদা। তাদের তো লিঙ্গ নাই, তার মানে যদি তাদের লিঙ্গ না থাকে তাহলে কিভাবে তারা কোষ বিভাজন ঘটাবে? ঘটাতে তো পারবে না। সো তারা এই জন্য একটা আলাদা একটা নিয়ম ফলো করে। ওই নিয়মে তারা কি করে থাকে? তারা তাদের কোষটা বিভাজিত করে থাকে, ঠিক আছে? সো অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে হয়? নিম্ন শ্রেণীর যে জীবরা আছে তাদের জন্য অ্যামাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। সো এই গেল আমাদের তিন প্রকার কোষ বিভাজন। সো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আগে যদি একটু পড়ি, এটা খুবই সহজ একটা কোষ বিভাজন, এবং এটা কোথায় ঘটে থাকে? আমি অ্যাজ ইউজুয়াল আমি বললাম যে এটা নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে ঘটে থাকে। সো অ্যামাইটোসিস সাধারণত নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে এই শ্রেণীর জীবগুলোতে ঘটে থাকে। যেমন তোমার হচ্ছে এককোষী প্রাণী যাদের শুধুমাত্র একটা কোষ আছে, যেমন ব্যাকটেরিয়া, হ্যাঁ, তারপরে কিছু ইস্ট, অ্যামিবা ইত্যাদিতে পরিদর্শিত হয়। এবং এই বিভাজনে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। অপত্য মানে কি? অপত্য মানে শিশু। অপত্য মানে কি? অপত্য মানে হচ্ছে শিশু নিউক্লিয়াসের সৃষ্টি করে, এবং এরপরে সাইটোপ্লাজম ক্রমান্বয়ে সংকুচিত হয়ে তোমার হচ্ছে যে বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি যে আমাদের মাইটোসিস, আমাদের কোষটা ওদের কীরকম। ধরো একটা ব্যাকটেরিয়া দেখতে কেমন হয় বলো তো দেখি? একটা ব্যাকটেরিয়া মনে করো দেখতে এরকম হয়, হ্যাঁ। ধরো এটা একটা ব্যাসিলাস, একটা ব্যাসিলারি ব্যাকটেরিয়া, হ্যাঁ, ব্যাকটেরিয়া। তো এই যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার শরীর কেমন? ব্যাকটেরিয়ার শরীর হচ্ছে এরকম, ওদের শরীরে আর কিছু নাই, হ্যাঁ। মাথায় একটা কি থাকবে? মাথায় একটা হচ্ছে যে অ্যান্টেনার মতো ইয়া থাকবে। তো এই যে এটা একটা ব্যাকটেরিয়া। এখন এই যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটা কিভাবে বংশ বিস্তার করে? আমাদের ক্ষেত্রে আমাদের অনেক অঙ্গ আছে, আমাদের হাত, পা, মাথা, আমাদের কত অনেক অঙ্গ আছে, কিন্তু ব্যাকটেরিয়ার তো এত কিছু অঙ্গ নাই, এবং ও পুরুষ না স্ত্রী কোনো কিছুই তো না, কারণ ওর হচ্ছে যে কোনো কি লিঙ্গ নাই। সো ও কিভাবে বংশ বিস্তার করবে তাহলে? সো এই যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটাকে যদি আমরা একদম ভালো মতো করে জুম করে অনেক ভালো মতো করে দেখতে চাই যে ভাইয়া এই ব্যাকটেরিয়াটা আসলে কীরকম, বা এই ব্যাকটেরিয়াটার কোষ কীরকম, সো এই ব্যাকটেরিয়াটা যদি আমরা ভালো মতো করে দেখি, এটা কোষটা হচ্ছে অনেকটা এরকম। যে এই যে ব্যাকটেরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এইটার যে কোষটা আছে, হ্যাঁ, এর কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। এই দেখো, এইটার বাহিরের আবরণ এবং এর মধ্যখানটা আমরা নিউক্লিয়াস বলতে পারি। সো এই যে আমরা যদি একটু ভালো মতো করে দেখি যে এটা নিউক্লিয়াসটা মনে করো এইরকম করে নিউক্লিয়াস হয়ে আছে, যে এটা একটা নিউক্লিয়াস। সো এর শুধুমাত্র একটা মাত্র কোষ থাকে। সো এইটা ধরো তার কোষ, ওকে। এবং এই যে এইটা তার নিউক্লিয়াস। এটা কি? এই যে সম্পূর্ণ জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই সম্পূর্ণ জিনিসটা কি? ওর নিউক্লিয়াস। এই সম্পূর্ণ জিনিসটা ওর নিউক্লিয়াস। এই যে পিঙ্ক কালার যতটা জিনিসটা দেখতেছি, এটা হচ্ছে ওর নিউক্লিয়াস। এখন এই যে আমাদের হচ্ছে যে কোষটা আছে, এই কোষটা তাহলে কিভাবে বিভাজিত হয়? সো এই কোষটা বিভাজিত হওয়ার একটা উপায় আছে, অনেক সুন্দর একটা উপায় আছে। সো এই কোষটা ধরো এইরকম যখন থাকে, 1 নাম্বার ধাপে ওই কোষটা কীরকম হয়? একটু লম্বাটে হয়ে যায়। ওই কোষটা একটু লম্বাটে হয়ে যায়, এইরকম একটু লম্বাটে হয়ে যায়, আস্তে আস্তে একটু লম্বাটে হয়ে যায়। লম্বাটে হয়ে যাওয়ার পর এটার যে কোষটা আছে, নিউক্লিয়াসটা আছে, ওই নিউক্লিয়াসটাও এরকম হয়ে যায়। এই নিউক্লিয়াসটাও
এরকম হয়ে যায়। সেম আমরা যখন দেখতে পাচ্ছি এর নিউক্লিয়াসটাও একদম এরকম হয়ে যায়। পরবর্তীতে যেটা হয়, পরবর্তীতে এইখান থেকে আমাদের যে ইয়াটা আছে, কোষটা আছে, সেটা একটু ডাম্বেল আকৃতির হয়। এরকম করে এইরকম আকৃতির সে রূপ ধারণ করে, এইরকম আকৃতির সে রূপ ধারণ করে। এবং আমাদের এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটাও কি করে একদম আট আকৃতি ধারণ করে থাকে, এইরকম একটা ডাম্বেল আকৃতি ধারণ করে। কোন আকৃতি ধারণ করে? এরকম একটা ডাম্বেল আকৃতি ধারণ করে। ডাম্বেল আকৃতি ধারণ করার পর পরবর্তী যে ধাপটা আছে, পরবর্তী ধাপে এই যে আমরা একটু আগে দেখলাম না যে আমাদের এই যে ডাম্বেল আকৃতি, এই যে আমাদের ডাম্বেল আকৃতি হয়েছিল, এইরকম একটা ডাম্বেল আকৃতি হয়েছিল না? সো এই যে ডাম্বেল আকৃতির থেকে সে কি করে, এই ডাম্বেল আকৃতি থেকে পরবর্তীতে সরাসরি এইটা দুইটা অপত্য কোষের সৃষ্টি করে, দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। এরকম করে অপত্য মানে কি? অপত্য মানে হচ্ছে নতুন দুইটা কোষের সৃষ্টি করে। এরকম করে সরাসরি দুইটাতে রূপান্তরিত হয়। তার মানে প্রথমে দেখো এই যে একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটাকে সুন্দর মতো করে একটা থেকে কিভাবে হয়ে যায়, এটা এরকম করে একটা কোষ থেকে দুইটা কোষে রূপান্তরিত হয়ে যায়, এরকম করে দুইটা ব্যাকটেরিয়ায় পরিণত হয়। তার মানে ও এইরকম করে কি করলো, তার বংশটা বিস্তার করলো। ওই একটা ব্যাকটেরিয়া থাকে, এরকম করে সে কয়টা ব্যাকটেরিয়া হয়ে গেল? দুইটা ব্যাকটেরিয়া হয়ে গেল, একদম সরাসরি দ্বিবিভাজিত হয়ে গেল। তার মানে একটার থেকে সরাসরি কয়টা হইল? একটার সাথে সরাসরি সে দুইটা নিউক্লিয়াসে বা দুইটা ব্যাকটেরিয়ায় পরিণত হইলো। সো একটা থেকে এইভাবে দুইটা হয়ে যায়। মানে প্রথমে কি হয়, ও কোষটা এরকম থাকে, সো এরপর ওই কোষটা একটু লম্বা আকৃতির হয় 2 নম্বর ধাপে, 3 নম্বর ধাপে হচ্ছে ডাম্বেল আকৃতির হয়, 4 নম্বর ধাপে একদম সরাসরি এরকম করে একটার থেকে দুইটা বিভক্ত হয়ে যায়। এবং পরবর্তীতে এটা আমরা এরকম করতে পারি যে এটাকে সরাসরি দুইটা ইয়াতে পরিণত করতে পারি, এই যে দুইটা কোষে আমরা পরিণত করব। সো এরকম করে আমরা বলতে পারি যে আমাদের দুইটা কোষে পরবর্তীতে পরিণত হইল। এইভাবে আমরা কি করি, একটা ব্যাকটেরিয়া দুইটা ব্যাকটেরিয়াতে পরিণত হয়। সো তাদের ক্ষেত্রে এই কোষ বিভাজনটা সরাসরি হয়ে থাকে। সো এই জন্য এদেরকে কি বলা হয়, ডাইরেক্ট কোষ বিভাজনও বলা হয়, বা সরাসরি কোষ বিভাজন হয়ে থাকে। একটা কোষ সরাসরি দুই ভাগ হয়ে থাকে, ঠিক আছে? মনে করো প্রথমে এরকম থাকে, ওই কোষটা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পর ওই কোষটা একটু লম্বা হয়, লম্বা হওয়ার পর ডাম্বেল আকৃতি গ্রহণ করে, এবং ডাম্বেল আকৃতি গ্রহণ করার পর এই দুইটার কি হয়, উপরেরটা দুইটা কোষের নিউক্লিয়াস আলাদা হয়ে যায় এবং পরবর্তীতে সাইটোপ্লাজম আলাদা হয়ে যায়। সো আমাদের এটা কি, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এই অংশটা দেখতে পাচ্ছি, এই সাদা অংশটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এটা কি? এটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এটাকে আমরা বলবো সাইটোপ্লাজম, এটাকে আমরা বলতেছি সাইটোপ্লাজম। আর এই যে মাঝখানে আমাদের এই যে পিঙ্ক কালার ইয়াটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ, আরএনএ। এই নিউক্লিয়াসের মধ্যেই থাকে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, সব কিছু এখানে থাকে। সো আমরা বলতে পারি, দেখো এখন যদি আমরা সুন্দর মতো করে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা বুঝতে যাই, আমরা সরাসরি এরকম করে বলবো যে আমাদের যে ব্যাকটেরিয়া অথবা যে কোনো একটা নিম্ন শ্রেণীর জীবের একটা কোষ সরাসরি দুইটা কোষে পরিণত হয়। কিভাবে? প্রথমে হচ্ছে যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস কি হয়, একটু লম্বা আকার ধারণ করে। পরবর্তীতে কি হয়, পরবর্তীতে সাইটোপ্লাজম এবং তোমার হচ্ছে যে নিউক্লিয়াস আছে, ওইটা কি হয়, ডাম্বেল আকৃতিতে রূপ নেয়। ডাম্বেল আকৃতিতে রূপ নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে নিউক্লিয়াসটাকে কি হয়ে যায়, নিউক্লিয়াসটা একদম সরাসরি দুই ভাগে বিভাজিত হয়ে যায়, হ্যাঁ, এবং পরবর্তীতে কি হয়ে যায়, সাইটোপ্লাজম দুই ভাগে বিভাজিত হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের তোমার হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। দেখো একদম সেম। এই বিভাজনে প্রথম নিউক্লিয়াসটি বিভক্ত হয়ে, প্রথমে নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুটো অপত্য কোষের সৃষ্টি করে, পরে যে সাইটোপ্লাজম আছে ওই সাইটোপ্লাজম, দেখো প্রথমে নিউক্লিয়াস বিভক্ত হয়েছে না, পরে সাইটোপ্লাজম বিভক্ত হয়েছে। সো আমরা বলতে পারি প্রথমে নিউক্লিয়াস বিভক্ত হয়ে তোমার হচ্ছে যে দুই দিকে হয়ে যায়, এবং পরবর্তীতে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। সো এটা সব থেকে সরলতম কোষ বিভাজন। মানে এটা খুবই ইজি, জাস্ট ডাইরেক্ট বিভাজিত হয়ে যায়, ডাইরেক্ট বিভাজিত হয়ে যায়। এই জন্য এটাকে আমরা কি বলি, সাইটোপ্লাজম। এটাকে এই জন্য আমরা এটাকে সরাসরি বা সব থেকে সহজ কোষ বিভাজনও বলতে পারি। এবং এটা কোন কোষে হয়, এটা আদিকোষ এবং এককোষী উদ্ভিদে হয়ে থাকে। সো এই প্রক্রিয়ায়
হ্যাঁ, আদি কোষ এই প্রক্রিয়ায় বিভাজিত হয়। সো আমরা বলতে পারি আমাদের আদি কোষ এবং এক কোষ, হ্যাঁ, এক কোষী প্রাণী সাধারণত কোন কোষ বিভাজনে হয়ে থাকে? অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এই দুইটা প্রাণী বা এই দুই ধরনের প্রাণী কি করে থাকে? কোষ বিভাজিত করে থাকে, বা কোষ বিভাজিত বা বংশবৃদ্ধি বা দেহ বৃদ্ধি করে থাকে। সো তাদের উপায়টা এইটা। আর আমরা যদি পরবর্তীতে আমাদের ইয়াব কোষের ক্ষেত্রে ধরি, আমরা যদি আমাদের উন্নত শ্রেণী, উন্নত বলতে যাদের অনেক কিছু আছে, হাত পা মাথা নাক মুখ লিঙ্গ সব কিছু যাদের আছে, তাদেরকে আমরা সাধারণত তোমার কি বলি, তাদেরকে আমরা উচ্চ শ্রেণীর জীব হিসেবে বলে থাকি। সো তাদের ক্ষেত্রে তো মনে করো আলাদা জিনিস, তাদের ক্ষেত্রে দেহের বৃদ্ধি হয় মাইটোসিস এবং তোমার হচ্ছে যে ইয়ার বৃদ্ধি হয়, বংশ বৃদ্ধি হয় মিওসিসের ফলে। সো আপাতত আমরা দেখলাম যে আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজনটা তাহলে কীভাবে হয়। সো দেখো একদম সেম অ্যাজ যেভাবে বললাম ওইভাবেই হচ্ছে, যে আমাদের প্রথমে কি থাকতেছে, এই দেখো কোষ প্রাচীর এইটা, নিউক্লিয়াস এটা, সাইটোপ্লাজম এইটা দেখতে পাচ্ছি আশা করি। এখন দেখো এই পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে এই দেখো এরকম একটা আকার ধারণ করছে, ডাম্বেল আকৃতি নিচ্ছে, ডাম্বেল আকৃতির পর প্রথমে দুইটাকে ভাগ হয়েছে, পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে সরাসরি সাইটোপ্লাজম ভাগ হয়ে গেছে। সো প্রথমে কি হয়েছে, প্রথমে নিউক্লিয়াস ভাগ হয়েছে, দেখো প্রথমে নিউক্লিয়াস ভাগ হয়েছে এবং পরবর্তীতে এসে সাইটোপ্লাজমটা ভাগ হয়েছে, ঠিক আছে। সো এই দুইটা ধাপ মনে থাকবে, আগে নিউক্লিয়াস বিভাজিত হবে, তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হবে। ওকে, সো এরা কোথায় কোথায় হয়ে থাকে? এরা সাধারণত তোমার হচ্ছে অ্যামিবা, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়াতে এই ধরনের কোষ বিভাজন সাধারণত হয়ে থাকে। সো আমরা এখন একটা এমসিকিউ এর জবাব দেই, তোমরা একটু আমাকে জানাও তো যে কোন প্রক্রিয়ার মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে। সো আমরা আশা করি জানি যে কোন প্রক্রিয়ার ফলে, আমরা বলতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়ার ফলে। সো কোষ বিভাজনের মাধ্যমে সাধারণত কি হয়, দেহের বৃদ্ধি এবং বংশগতি বৃদ্ধি হয়ে থাকে। এর পরবর্তীতে যদি আমরা একটু দেখি, মাইটোসিস কোষ বিভাজন কোন ধরনের জীবদেহে সর্বাধিক দেখা যায়? মাইটোসিস কোন ধরনের, অ্যামাইটোসিস কোন ধরনের? সো আমি একটু আগেই তোমাদের বললাম এককোষী এবং আদিকোষী উদ্ভিদে আমরা কি বলতে পারি, এককোষী এবং আদিকোষী উদ্ভিদে বা প্রাণীতে সাধারণত আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখে থাকি। সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে এককোষী প্রাণী, রাইট? আশা করি আমরা বুঝতে পারছি। সো এর এখান থেকে এমসিকিউ আসলে আশা করি আমরা পারবো। সো এখন যদি আমরা একটু ভালো মতো করে দেখি, সেটা হচ্ছে যে আমাদের বাকি যেটা আমাদের মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস সাধারণত আমরা কেন করে থাকি বলো তো? মাইটোসিস কোষ বিভাজন হয় আমাদের দেহের বৃদ্ধি ঘটানোর জন্য। মনে করো তোমার দেহের মধ্যে, এইটা মনে করো তোমার দেহ, বা এইটা এই যে তোমার মনে করো হাত, এই হচ্ছে মনে করো তোমার হাত, হাতের তোমার 5টা আঙ্গুল, হ্যাঁ। সো এই হচ্ছে, যদি এইটা যদি তোমার হাত হয়, তোমার হাতের কোনো একটা অঙ্গ যদি কেটে যায়, একটু যদি কেটে যায়, পরবর্তীতে কি হয়, ওই অঙ্গটা আস্তে আস্তে কিছুদিনের মধ্যে আস্তে আস্তে রিফিল হয়ে যায়। কিভাবে রিফিল হয়? বাহির থেকে ওই কোষ ওইখানে নতুনভাবে গঠিত হয় এবং গঠিত হওয়ার পর আমাদের ওই জায়গাটা রিফিল হয়ে যায়। সো এই যে আমাদের মাইটোসিস প্রক্রিয়া, এই মাইটোসিস প্রক্রিয়ার ফলে কি হয়, আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে। মাইটোসিস প্রক্রিয়ার ফলে আমাদের কি হয়, আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে। আমরা প্রথমে কতটুকু ছিলাম, আমরা যখন জন্মগ্রহণ করছিলাম, আমরা যে সিস্টার ক্রোমাটিড, আমরা এতটুকু ছিলাম, তাই না? এর পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনের ফলে আমরা আস্তে আস্তে আরও একটু বড় হয়েছে, আমরা বাবু হয়েছে। বাবু হওয়ার পর আমরা আস্তে আস্তে কি হয়েছে, আমরা আরও বড় হয়েছে, আর আস্তে আস্তে আমরা আরও এরকম করে বড় হয়েছে, এবং আজকে আমরা আরও কত বড়, এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে, হ্যাঁ, আরও অনেক বড় হয়ে গেছে। সো আমরা এখন বলতে পারি যে আমাদের দেহের বৃদ্ধির জন্য, এই যে আমরা কি হয়েছে, আমরা আস্তে আস্তে দৈহিক বৃদ্ধি হয়েছে না আমাদের, আগে আমরা ছোট ছিলাম এতটুকু হয়েছে, আমাদের হাত পা সব কিছু বড় হয়েছে, এরকম করে আমরা বলতে পারি আমাদের দৈহিক বৃদ্ধি ঘটছে। সো দৈহিক বৃদ্ধির জন্য, হ্যাঁ, আমাদের কোন কোষ বিভাজনের প্রয়োজন? আমাদের মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজন। শুধুমাত্র উদ্ভিদের, প্রাণীর এমন হবে তা না, আমাদের উদ্ভিদে একটা চারা গাছ এরকম থাকে, হয় না? আমাদের উদ্ভিদে যদি চারা গাছ এরকম করে আমরা বলতে পারি, একটা উদ্ভিদ আমাদের মানে চারা গাছ থেকে আমরা পরবর্তীতে ওই চারা গাছটা কি হয়, ওই চারা গাছটা আমাদের আস্তে 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 একটা বড় বট গাছে পরিণত হয়। সো আমরা বলতে পারি আমাদের প্রাণীদের দেহেও এই যে দেহ যে বাড়তেছে, এই কোষ বিভাজন প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। সো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে যদি আমরা একদম ভালো মতো করে দেখি, এটা অনেক কয়েকটা ধাপে পরিণত হয়, ঠিক আছে। সো মাইটোসিস কোষ বিভাজনটা আছে এমন একটা কোষ বিভাজন যে তোমাকে কি করে, যে একটা প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়ার মাধ্যমে একটা কোষকে দুইটা কোষে রূপান্তর করে, ঠিক আছে। একটা কোষকে কি করে, দুইটা কোষে রূপান্তর করে,
ওকে, এটা তোমার কাছে মনে হবে যে ভাই এতে তো অ্যামাইটোসিসও সেম করে, একটা কোষ সরাসরি দুইটায় রূপান্তর করে, কিন্তু এইখানে অনেকগুলো ধাপ আছে। ওটা তো আমাদের এক কোষী জীব, ওদের কোষে শুধুমাত্র একটার থেকে দুইটা হয়, একটার থেকে দুইটা হয়, ওদের এইটাই কাজ। কিন্তু মাইটোসিস কোষ বিভাজন একটু আলাদা কোষ বিভাজন। এরা কি করে, এদের যে মনে করো কোষটা আছে, ওই কোষটা সরাসরি কি করে, ওই একটা কোষকে সরাসরি দুইটা কোষের জন্ম দেয়। একটা কোষ থেকে দুইটা কোষ হয়, দুইটা কোষ থেকে চারটা, চারটার থেকে আটটা, এরকম করে কোষ আস্তে 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 কি করতে থাকে, বাড়তে থাকে। ওকে, সো আমরা বলতে পারি আমাদের যে মাইটোসিস কোষ বিভাজনটা আছে, এটা দুইটা অপত্য কোষের সৃষ্টি করে, এবং এটা একটা ধাপ আছে, অনেকগুলো ধাপ আছে, একটা না, বেসিক্যালি অনেকগুলো ধাপ আছে, 5টা ধাপ আছে। ওই 5টা ধাপকে আবার অনেকগুলা তোমার হচ্ছে যে সাবকন্টিনেন্টে ভাগ করা হয়, আরও অনেকগুলো আছে। সো এতগুলো আমরা না যাই, আমাদের বইয়ে যতটুকু আছে আমরা ততটুকুই পড়ার চেষ্টা করি। সো দেখো, মাইটোসিস যে কোষ বিভাজনটা আছে, মাইটোসিস কোষ বিভাজন সাধারণত উন্নত শ্রেণীর এবং প্রাণীর ও তোমার হচ্ছে যে দেহকোষ মাইটোসিস প্রক্রিয়া সাধারণত বিভাজিত হয়ে থাকে। সো উন্নত প্রাণী বলতে কারা বোঝায়, যাদের অনেকগুলো অঙ্গ আছে, যেমন গাছের অনেক অঙ্গ আছে না, গাছের পাতা আছে, গাছের হচ্ছে ডাল আছে, ফুল আছে, ফল আছে, হ্যাঁ, শিকড় আছে, গাছের বাকল আছে, অনেক ধরনের অঙ্গ আছে। সো যাদের এক বা একাধিক অঙ্গ থাকে তাদেরকে আমরা উন্নত শ্রেণীর জীব সাধারণত বলতে পারি, যাদের অনেকগুলো কোষ আছে, একটা না অনেকগুলো কোষ আছে, ঠিক আছে, যাদেরকে আমরা সাধারণত দেখতে পারি। আর নিম্ন শ্রেণীর জীব সাধারণত আমরা মাইক্রোস্কোপ অথবা তোমার হচ্ছে যে মাইক্রো ইলেকট্রনিক ডিভাইস ছাড়া আমরা দেখতে পারি না, কিন্তু আমরা সাধারণত আমাদের যে উন্নত শ্রেণীর জীব আছে ওগুলো আমরা সাধারণত খালি চোখে দেখতে পারি। সো উন্নত শ্রেণীর প্রাণীগুলা আমাদের সাধারণত মাইটোসিস কোষ প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে, এই নিউক্লিয়াস কি করে, এই নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে সেম দেখতে আরেকটা কি করে, আরেকটা কোষের সৃষ্টি করে। সো আমরা যদি একটু দেখি যে আমাদের মাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে দেখে তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের এটা কিভাবে হয়ে থাকে। সো এটা যদি আমাদের কোষ হয়, দেখো এটা যদি আমাদের কোষ হয়, এই কোষটা কয়েকটা প্রক্রিয়া আছে, দেখো। সো এইখানে দেখো কয়েকটা প্রক্রিয়া আছে। 1 নাম্বার প্রক্রিয়া, এটা এলোমেলো থাকতেছে, তাই না? সো 2 নাম্বার প্রক্রিয়া দেখবা আস্তে আস্তে কি হচ্ছে, এই দুই কোণায় সরে যাচ্ছে, 2 কোণায় সরে যাচ্ছে। তারপরে দেখো 2 কোণায় সরে যাওয়ার পর এইখানে যদি আমরা একটু দেখি, এরপরে কি হইলো, এরপরে এই যে কতগুলো ফাইবার এদিক দিয়ে আসতেছে, ফাইবার এসে জোড়া লাগছে, লাগে নাই? সো কতগুলো ফাইবার এসে এখানে জোড়া লেগে গেছে। এরপরে দেখো ওই ফাইবারগুলো এই সবাইকে দুই দিকের জন্য টানতেছে, হ্যাঁ, এবং সবার শেষে দেখো ওইগুলো একসাথে চলে গেছে, এবং এইভাবে পরবর্তীতে কি হইলো, একটা কোষ থেকে 2টা কোষের রূপান্তর হয়ে গেছে। সো দেখো একটা কোষ কিভাবে 2টা কোষের রূপ নিল। সো আশা করি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে একটা কোষ সেমভাবে থাকতেছে, ওই কোষটা একদম সরাসরি 2টা ভাগে রূপান্তরিত হচ্ছে। সো এই যে আমাদের ধাপগুলো আছে, এই ধাপেই সাধারণত একটা কোষ থেকে 2টা এইভাবেই পরিণত হয়। সো এটাই হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। সো এরা কি করে, সম আকার সমগুণ সম্পূর্ণ 2টা সেম দেখতে 2টা কোষের সৃষ্টি করে থাকে। এবং যেমন মনে করো এইখানে একটা কোষ আছে, একটা কোষ থেকে সরাসরি এই একটা কোষ থেকে আমরা সরাসরি 2টা কোষের সৃষ্টি করে থাকে। সো 2n থেকে 2nই হবে, বা আমাদের আমাদের হচ্ছে যে যত গুণ সম্পূর্ণ থাকতেছে, যতটা ক্রোমোজোম থাকতেছে, অতটা ক্রোমোজোমে এরকম করে হচ্ছে। সো আমরা যদি একটু ভালো মতো করে দেখি যে সমান সংখ্যক ক্রোমোজোম, মানে যদি 2টা ক্রোমোজোম, মায়ের কোষে যদি 2টা ক্রোমোজোম থাকে, তার শিশুর কোষে 2টা ক্রোমোজোমই থাকবে। ওকে, মানে সেমভাবে 2টাকে বিভাজিত করতেছে। সো যদি আমরা একটু দেখি মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো যদি একটু দেখি, মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের কোষ বিভাজন পদ্ধতি। এটা আমাদের দেহকোষের, মানে আমাদের দেহের মধ্যে ঘটে থাকে। আর জনন কোষ হইলে আমাদের বংশবৃদ্ধির ক্ষেত্রে ঘটে থাকে। সো এই দুইটা আমরা মনে রাখি। সো দেহকোষ বলতে এক ধরনের, এটা দেহের মধ্যে ঘটে থাকে। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি
একবার মাত্র বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় যে মাতৃকোষের যে নিউক্লিয়াসটা আছে, যে মাদার নিউক্লিয়াস যেটা আছে, সেটা কি করতেছে, একবার বিভাজিত হচ্ছে বা ওইটাকে ভাগ হয়ে যাচ্ছে। এরপর মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে বা নতুন দুইটা কোষ সৃষ্টি করে। আমরা যদি একটু দেখি যে কিভাবে এই কোষটা সৃষ্টি করে, সো আমরা একটা জিনিস, কয়েকটা ক্যারেক্টার আমরা মনে রাখি, সেটা হচ্ছে একটা কোষ, আমাদের একটা কোষ কেমন হবে, একটা কোষ সাধারণত একটা নিউক্লিয়াস থাকবে, একটা কোষ সাধারণত দেখতে এরকম হয়, মানে অনেক এদের হচ্ছে যে ডিপ্লোমেসি আছে। সো একটা কোষ দেখতে অনেক রকমই সাধারণত হয়ে থাকে। যদি আমরা একটু ভালো মতো করে দেখি একটা কোষ কেমন হয়, একটা কোষ সাধারণত দেখতে এইরকম হয়। দেখো একটা কোষ দেখতে সাধারণত এইরকম হয়ে থাকে। একটা কোষ সাধারণত এইরকম আর কি হয়। এই হচ্ছে মনে করো একটা কোষ। এই হচ্ছে আমাদের একটা কোষ। কোষে সাধারণত দেখতে একদম সেম অ্যাজ এইরকম হয়। এখানে আরও কিছু কিছু পদার্থ থাকে। সো এইরকম কয়েকটা তোমার হচ্ছে জিনিস থাকে, এবং এই মাঝখানের জিনিসটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে পুরা কোষ এবং এটা হচ্ছে নিউক্লিয়াস। সো কোষ বিভাজনে আমরা এইরকম করে দেখবো না, এই কোষটাকে আমরা একটু মানে মডিফাই করি। সো মডিফাই, এই কোষটাকে আমরা সাধারণত বলতে পারি এই কোষটা আমাদেরকে এইরকম করে দেখবো। এরকম বলতে কি, কোষ প্রথমে এইরকম থাকে, ধরো এইটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর, বাহিরের যে কোষ প্রাচীরটা আছে এটাকে আমরা এরকম করে ধরলাম, এবং এই কোষ প্রাচীরের মধ্যে নিউক্লিয়াসটাকে আমরা এরকম করে ধরলাম যে এটা একটা নিউক্লিয়াস, বাকি জিনিসগুলো আমরা আপাতত বাদ দিলাম। সো এই হচ্ছে আমার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থাকার পর আমাদের যে কোষটা আছে, এই বাকি জিনিসগুলো অত্যন্ত ক্ষুদ্র, অনেক ছোট ছোট, তাই ওদেরকে দেখাটা খুব একটা সম্ভব হয় না। হ্যাঁ, সো এইরকম করে থাকে, এবং মাঝখানে এই যে বস্তুগুলো আছে, এই সেন্ট্রোমিয়ার দুইটা থাকে একসাথে, এরকম দুইটা সেন্ট্রোমিয়ার থাকে, এবং তোমার হচ্ছে যে কিছু এরকম করে ক্রোমোজোম থাকে, এগুলোকে বলা হয় ক্রোমোজোম। সো ক্রোমোজোম কয়টা থাকে, 4 জোড়া থাকে। কয় জোড়া থাকে, মানে 4টা ক্রোমোজোম থাকে। সো কয়টা, এর জন্য এটাকে 2n বলা হয়। ক্রোমোজোম কয়টা থাকে, 2n থাকে, মানে তোমার হচ্ছে যে 4টা থাকে। ঠিক আছে, এমন 4টা থাকে, একটা দুইটা ধরো তিনটা, এই একটা 4টা, ধরো এরকম 4টা ক্রোমোজোম থাকে, এই জন্য ওটাকে 2n বলা হয়। ঠিক আছে, মানে দুই জোড়া ক্রোমোজোম থাকে আর কি। সো প্রথমে কোষটা কীরকম থাকে, এইরকম থাকে দেখতে, এইটা কোষ দেখতে এইরকম। এর পরবর্তীতে কি হয়, এর পরবর্তীতে আমরা ওই যে পিকচারে যেমনটা দেখলাম, সেটা হচ্ছে এই যে আমরা কোষটা দেখতে পাচ্ছি, এই কোষটা সেম অ্যাজ, মনে করো এটার এই যে এরকমই থাকলো, এবং ভিতরের দিকে একটু পরিবর্তন হয়। ভিতরের দিকে পরিবর্তন বলতে কীরকম হয়, এই যে ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমগুলো একটু মনে করো কি হয়, এরকম করে সোজা আকৃতির হয়ে থাকে, এবং পরবর্তীতে আমাদের হচ্ছে যে নিউক্লিয়াসটা আছে, ওই নিউক্লিয়াসটা এইখানেই থাকে, এবং হচ্ছে যে ওই নিউক্লিয়াস যে এখানে থাকে, এবং এর মাঝখানে কি হয়, এই যে দুইটা স্টারের মতো দেখতে পাচ্ছি আমরা, ওই দুইটা স্টারের মতো যে জিনিসগুলো আছে, ওই দুইটা স্টারের মতো জিনিস কোথার দিকে চলে আসে, এই দুইটা দুই সাইডের দিকে চলে আসে, এই দুইটা দুই সাইডের দিকে চলে আসে। তৃতীয় ধাপে আসলে এই কাজটা হয়। সো এটা একটা কোষ, এইটা একটা কোষ, এটার প্রথম ধাপে কোষটা এরকম থাকে, এটা কোষকে আমরা এরকম দেখতে পাই, এটা একদম অনেক জুম করে এটা এরকম একটা কোষ। সো এই কোষটাকে আমরা এরকম দেখতে পাই। প্রথমে কি হয়, প্রথমে এরকম করে 1 নম্বর ধাপে এরকম থাকে, 2 নম্বর ধাপে স্টারগুলো দুই দিকে চলে যায়, 3 নম্বর ধাপে কি করে, ওই স্টারগুলা জালের মতো ফেলা শুরু করে দেয়। ওই যে স্টার দুইটা আমরা দেখতেছি, ওই স্টার দুইটা আমরা দেখতেছিলাম, ওই স্টার দুইটা দেখো, এই যে আমাদের স্টার দুইটা দেখলাম আমরা, ওই যে স্টার দুইটা আছে, ওই স্টার দুইটা একটা এরকম করে কি করে, এরকম একটা তোমার হচ্ছে যে যন্ত্রের মতো সৃষ্টি করে, এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, এইরকম কি তৈরি করে, একটা যন্ত্রের মতো সৃষ্টি করে দেয়, বা দুইটা এরকম লাইন সৃষ্টি করে দেয়। সো লাইন সৃষ্টি করে দেওয়ার পর, আর নিউক্লিয়াসগুলো বা ক্রোমোজোম যেগুলো ছিল আমাদের, ওই ক্রোমোজোমগুলো এটা এর সাথে সাথে লেগে যায়, এর সাথে সাথে লেগে যায় ক্রোমোজোমগুলো, এবং আমাদের যে কোষ প্রাচীর আছে সেটা এইরকম করে থাকে। এবং আমাদের নিউক্লিয়াস কি করে, আমাদের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা তোমার হচ্ছে যে
নিউক্লিয়াসের, এটাকে বলা হয় নিউক্লিওলাস, নিউক্লিওলাস। সো আমরা কাকে দেখতেছি? আমরা বেসিক্যালি এই জিনিসটাকে দেখতেছি। কোনটাকে দেখতেছি? এই জিনিসটাকে, শুধুমাত্র এই যে নিউক্লিয়াসটা আছে এইটা, বাকি অংশগুলো বাদ। এই নিউক্লিয়াসটা দেখতে এরকম, এইখান থেকে প্রথম ধাপে এরকম হইলো, দ্বিতীয় ধাপে সেটা এরকম হইলো, পরবর্তী যে ধাপটা আছে, পরবর্তী ধাপটায় আমাদের কি হয়, আমাদের এই ধাপে এসে আমাদের নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায়। এই ধাপে এসে আমাদের নিউক্লিয়াস আর থাকে না, মানে এটা একদম বিলুপ্ত হয়ে যায়, মানে আস্তে আস্তে সেটা কি হয়ে যায়, একদম বিলুপ্ত হয়ে যায়, এটা আর থাকে না, এটা একদম বিলুপ্ত হয়ে যায়। প্রথম ধাপে থাকে, দ্বিতীয় ধাপে এসে একটা হালকা থাকে, মানে একটু একটু থাকে, এবং তৃতীয় ধাপে এসে কি হয়ে যায়, সেটা একদমই বিলুপ্ত হয়ে যাওয়ার মতো এরকম ঘটে থাকে। এবং তারপরের দিকে এই নিউক্লিয়াসটা কি হয়, এর পরের দিকে যেটা কাজ হয় সেটা হচ্ছে, এর পরের দিকে যেটা হয়, এই যে ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ক্রোমোজোমগুলা তোমার হচ্ছে যে এই রকম হওয়া শুরু করে, একদম এইটা অনেক বেশি সাদৃশ্য হয়, এটা একদম এই যে দুইটা যে সেন্ট্রোমিয়ার আছে, এই দুইটা কোথায় থাকে, একদম যে মাঝখানে যে থাকার অংশটা আছে এটা আরও বড় হয়, হ্যাঁ, এবং এই যে যন্ত্রটা আছে এটা একদম এরকম একটা যন্ত্রের রূপ নেয়, এরকম একটা যন্ত্রের রূপ নেয়, এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। সো এরকম করে তারপরে কি হয়, এই ধাপটা চলে আসে, এবং এই ধাপে যে ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাই, এই ক্রোমোজোমগুলো সাধারণত এইরকম হয়, এই ক্রোমোজোমগুলো সাধারণত এইরকম হয়, এটা সবাই সবার সাথে লেগে থাকে। সো এটা এইরকম হয়ে থাকে, এবং পরবর্তীতে আরও যে ধাপগুলো আছে, ওই ধাপে সাধারণত এগুলো কী হয়, এগুলো সাধারণত একদিক থেকে আরেক দিক যাওয়া শুরু করে, এই যে দিকটা আছে এই দিকে এইরকম করে যাওয়া শুরু করে ক্রোমোজোমগুলা, এর পরবর্তীতে এরা কি করে, এরা এই দিকে যাওয়া শুরু করে এরকম করে, আমাদের ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমগুলো এইদিকে দুইজনে একদম মাঝখান দিয়ে বিভক্ত হয়ে দুই দিকে এরকম করে ছেড়ে যাওয়া শুরু করে, এবং পরবর্তীতে কি হয়, পরবর্তীতে এই দুইটা যাওয়ার পরবর্তীতে এই যে ক্রোমোজোমগুলো দুই দিকে যাওয়া শুরু করে, এবং শেষের দিকে কি হয়, শেষের দিকে সবগুলো ক্রোমোজোম একসঙ্গে গিয়ে মিলিত হয়, এইরকম করে সবগুলো ক্রোমোজোম একসঙ্গে গিয়ে মিলিত হয়ে দুইটা, এই যে সবগুলো ওইদিকে যাচ্ছে, এদিকে গিয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে, তারপরে এইখানে এরকম হয়, এবং পরবর্তীতে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়ে যায় এরকম করে। সো এক নাম্বার এইটা হচ্ছে যে এই যে কোষের মধ্যে নিউক্লিয়াসটা এই যে এইটা নিউক্লিয়াসের, এটা সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে নিউক্লিওলাস, এর মধ্যে এগুলো ক্রোমোজোম, এটা হচ্ছে নিউক্লিওলাস, আর এই দুটো সেন্ট্রোমিয়ার। সো প্রথম ধাপে এরকম থাকে, পরবর্তীতে এটা এরকম হয়, পরবর্তীতে এরকম, পরবর্তীতে এরকম, এবং পরবর্তীতে একটা কোষ থেকে দুইটা কোষ, একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস, দেখো এখানে একটা নিউক্লিয়াস, পরবর্তীতে কয়টা নিউক্লিয়াসে পরিণত হয়, এরকম করে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়, পরবর্তীতে এটা সাইটোপ্লাজমের পর পরবর্তীতে এটা এরকম দুইটা কিসের সৃষ্টি করে, দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয় পরবর্তীতে এরকম করে। সো একটার থেকে কি কয়টা হয়ে যায়, একটার থেকে এরকম করে দুইটা হয়ে যায়। সো আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের যে সিস্টেমটা আছে, এই প্রক্রিয়ায় মাতৃকোষ নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়। কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয়। কয়বার হয়েছে? একবার বিভাজিত হয়ে দুইটা হয়েছে। প্রথমে কয়টা ছিল? একটা ছিল, এটা একবার হয়ে দুইটায় পরিণত হয়েছে। সো এরপর মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি করে, একদম ওর মতো দেখতে সমগুণ সম্পন্ন দুইটি নতুন কোষের সৃষ্টি করে। এ ধরনের বিভাজন মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা, মাতৃকোষে জয়টা ক্রোমোজোম ছিল আমরা যখন তৈরি করি তখন ওরে জয়টা ক্রোমোজোম ছিল, যখন তৈরি হয়েছে ওরও ঠিক তয়টা ক্রোমোজোমই থাকবে, একটা কম বেশি হবে না, ঠিক আছে? যার সব ফলে কী করে থাকে, আমাদের ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে, মানে ওরও জয়টা থাকে, ও চাইল্ড যেটা হয়েছে ওই চাইল্ডেরও একদম ঠিক তয়টা পরিমাণে ক্রোমোজোমই থাকবে। দেখো কিভাবে ক্রোমোজোম থাকবে, এইখানে যদি চারটা থাকে, দেখো এইখানে চারটা থাকতেছে, এইখানে চারটা থাকতেছে, কিন্তু যখন ভাগ করতেছে এই মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে এই ক্রোমোজোমটাকে দুই ভাগ হয়ে অর্ধেক যাচ্ছে এইদিকে, অর্ধেক যাচ্ছে এইদিকে, চারটা যাচ্ছে এইদিকে, চারটা যাচ্ছে ওইদিকে, যার ফলে কি হচ্ছে, একটা ক্রোমোজোমকে ছিঁড়ে দুইটা হয়ে যাচ্ছে, ছিঁড়ে দুইটা হয়ে এদের সংখ্যাও সমান হচ্ছে, এদের সংখ্যাও সমান হচ্ছে, এর ফলে এইখানেও চারটা যাচ্ছে, এইখানেও চারটা যাচ্ছে, ফলে এইখানেও চারটা হবে, এইখানেও চারটাই
হচ্ছে। সো এই জন্য বলা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে এবং প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে ওই যে প্রতিটি ক্রোমোজোম একদম দুভাগ হয়, যার ফলে আমাদের সাধারণত ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। তার মানে মাতৃকোষে যতটা ক্রোমোজোম থাকবে তার অপত্য নিউক্লিয়াস কোষে ঠিক ততটা পরিমাণে আমাদের কি থাকবে, তোমার হচ্ছে যে ক্রোমোজোম থাকবে। সো আমরা এটা আস্তে আস্তে হচ্ছে যখন কোষ বিভাজন দেখব অনেক ভালো মতো করে প্রতিটা ধাপের জন্য আমরা সময় পাবো, প্রতিটা ধাপে অনেক সুন্দর মতো করে আর্ট করে করে আমরা বোঝার চেষ্টা করবো যে কীভাবে এই কাজটা হচ্ছে। এবার দেখো মাইটোসিস কোষ বিভাজন নিউক্লিয়াসযুক্ত জীবদেহে ঘটে থাকে। সো যাদের কোষ প্রকৃত কোষ, যাদের কোষের মধ্যে নিউক্লিয়াস আছে তাদের কোষেই এটা ঘটে থাকে এবং এটা কোথায় ঘটে, দেহকোষের মধ্যে ঘটে, মানে দেহের মধ্যে ঘটে। সো উদ্ভিদের বর্ধনশীল অংশে উদ্ভিদ যেই জায়গা দিয়ে বাড়ে সেই অংশেই সাধারণত এই কোষ বিভাজনটা হয়। যেমন আমাদের বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, যেমন আমাদের সাধারণত কি আছে, গাছপালা। এই গাছপালা কি সবগুলা পাতা বাড়ে? সবগুলো পাতা বাড়ে না। যেগুলো হচ্ছে ছোট ছোট একদম সবার সামনের বা সবার আগালের বা আগের যে পাতাটা আছে ওই পাতাটাই সাধারণত বেড়ে থাকে, ওইটাকে বলা হয় উদ্ভিদের বর্ধনশীল অংশ। ঠিক আছে, মানে যেই অংশটা সব থেকে তোমার হচ্ছে যে বাড়ে। ঠিক আছে, ওই অংশের ভাজক টিস্যুর মধ্যে সাধারণত কি হয়ে থাকে, ভাজক টিস্যুর মধ্যে এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। যেমন কাণ্ড মানে কি, ডাল। সো ডালের মধ্যে ঘটে থাকে, তারপর মূলের মধ্যে ঘটে থাকে, তারপর অগ্রভাগ মানে হচ্ছে যে গাছের উপর থেকে বাড়ে না, মানে অগ্রভাগ থেকেই তো বাড়ে, তাই না? সো ওই অগ্রভাগে মাইটোসিস হয়, এর ফলে ও আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর আমাদের হচ্ছে যে বর্ধনশীল পাতা, মানে হচ্ছে যে নতুন হচ্ছে যে বেড়ে ওঠা পাতা, মূল ইত্যাদিতে এইরকম কোষ বিভাজন সাধারণত দেখা হয়ে যায়। এবং প্রাণীদেহে আমাদের দেহকোষে, মানে আমাদের দেহের মধ্যে হাত, পা, নাক, মাথা সব জায়গাতেই আমাদের মাইটোসিস ঘটে থাকে। ভ্রূণ পরিবর্তনের সময় বা আমাদের হচ্ছে যে যখন মনে করো একজন মায়ের পেটে একটা ছোট্ট একটা বাচ্চা থাকে, ওই বাচ্চাটাও আস্তে আস্তে বড় হয়। সো ভ্রূণ আস্তে আস্তে এটা পরিণত হয়। এরপর নিম্ন শ্রেণীর উদ্ভিদ, মানে হচ্ছে নিম্ন শ্রেণীর বলতে কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে যেমন ছত্রাক, এক্ষেত্রেও আমাদের সাধারণত আমাদের কি হয়ে থাকে, আমাদের এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। সো মাইটোসিস দুইটা পর্যায়ে সম্পূর্ণ হয়। মাইটোসিস কয়টা পর্যায়ে সম্পূর্ণ হয়? দুইটা পর্যায়ে সম্পূর্ণ হয়। একটা হচ্ছে যে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। সো ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, এটা যদি আমরা একটু ভালো মতো করে দেখি যে ভাইয়া ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি। প্রথমে আমাদের কি হয়, আমরা যখন একটা নিউক্লিয়াসকে বিভক্ত করি বা একটা নিউক্লিয়াস যখন বিভাজিত হয়, শুধুমাত্র একটা কোষ থেকে দুইটা কোষের মধ্যে শুধু নিউক্লিয়াসও তো নাই, বাকি অঙ্গগুলো তো আছে, সাইটোপ্লাজমও তো আছে, তাদেরকেও তো বিভাজিত হইতে হবে, তাই না? সো প্রথমে কি হয়, প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়। যখন নিউক্লিয়াস বিভাজিত হয় সেটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। যখন আমাদের কি হয়, যখন আমাদের সাইটোপ্লাজমটা বিভাজিত হয় তখন আমরা সেটাকে বলি সাইটোকাইনেসিস। তখন আমরা সেটাকে কি বলি, সাইটোকাইনেসিস বলি। মানে দেখো একটা নিউক্লিয়াস থেকে যখন একটা কোষ, মনে করো এটা আমাদের নিউক্লিয়াস, এটা আমাদের সাইটোপ্লাজম। সো আমাদের এই নিউক্লিয়াস থেকে কি হয়, প্রথমে আমাদের এই নিউক্লিয়াস দুইটায় রূপান্তরিত হয়, তাই না? সো এর মধ্যে অনেকগুলো ধাপ আছে, এই অনেকগুলো ধাপের মধ্যে আমরা কি জানি, আমরা প্রথমে হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস বিভাজিত হয়, পরবর্তীতে কি হয়, পরবর্তীতে সাইটোপ্লাজম বিভাজিত হয়, পরবর্তীতে এই সাইটোপ্লাজমটাই আস্তে আস্তে বিভাজিত হয়ে থাকে। সো প্রথম যে বিভাজনটা আছে, এই যে বিভাজনটা হয়, এই বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, সাইটোকাইনেসিস। সো এটা কি, এটা আমাদের সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে যে আমাদের নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর এই সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। গট ইট? আশা করি আমরা বুঝতে পারছি। সো এখন দেখি, যদি আমরা প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয় এবং পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ আমাদের হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটি নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, এটাকে বলা হয় ইন্টারফেস বলা হয়। যখন ক্যারিওকাইনেসিস শুরু হয়, ক্যারিওকাইনেসিসের মধ্যে 5টা ধাপ থাকে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এর পরবর্তীতে সাইটোকাইনেসিস হয়। কিন্তু এই দুইটা হওয়ার আগে একটা কোষে আরও কয়েকটা ধাপ থাকে। ঠিক আছে, ওই ধাপটাকে আমরা সাধারণত বলি ইন্টারফেস, মানে ও প্রস্তুতি নেয়, ভাগ হওয়ার প্রস্তুতি নেয়। একটা সাধারণ কোষ ভাগ হওয়ার যে প্রস্তুতিটা নেয় সেটাকে আমরা সাধারণত বলি ইন্টারফেস। তো এই জিনিসটা যদি আমরা একটু ভালো মতো করে দেখার চেষ্টা করি, দেখো আমাদের প্রথমে কি হয়, আমাদের কোষ বিভাজন আমরা যদি একটু ভালো মতো করে দেখি, এই হচ্ছে আমাদের কোষ বিভাজন।
আমাদের যে কোষ বিভাজন আছে এই কোষ বিভাজনকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে। একটা হচ্ছে যে আমাদের ক্যারিওকাইনেসিস, একটা কি, একটা হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই দুইটাকে সাধারণত আমরা এই ভাগে ভাগ করতে পারি। এখন দেখো আমাদের যে ক্যারিওকাইনেসিস আছে আর এই সাইটোকাইনেসিসটা যে আছে, সো আমরা এটাকে এরকম করে দেই যে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসে প্রথমে কি হয়? এই ক্যারিওকাইনেসিসকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলি নিউক্লিয়াসের বিভাজন। কি? নিউক্লিয়াসের বিভাজন। এখানে নিউক্লিয়াস বিভাজিত হয় আর এখানে কি হয়? সাইটোপ্লাজম বিভাজিত হয়। এখানে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এখন আমাদের যদি এই ক্যারিওকাইনেসিসটাকে ভালো মতো করে দেখি, এই ক্যারিওকাইনেসিস 5টা ধাপে প্রভাবিত হয়, 5টা ধাপে ভাগ হয়। এক নাম্বার হচ্ছে যে আমাদের প্রোফেজ, ঠিক আছে, মানে প্রোফেজ ধাপ, একটা নিউক্লিয়াস সাধারণত অবস্থায় থাকে। এরপর প্রোমেটাফেজ, এই 5টা ধাপে আসলে হয়ে থাকে। ওই যে আমরা একটু আগে 5টা ধাপ দেখলাম না, 1 2 3 4 5 এরকম কয়েকটা ধাপ দেখলাম না, এই ধাপগুলোকে, এইরকম ধাপটাকে 5টা ধাপ বলা হয়। সো এই 5টা ধাপে করা হয়। সো প্রোমেটাফেজ, তারপর হচ্ছে যে মেটাফেজ, তারপর অ্যানাফেজ, আর একটা হচ্ছে আমাদের টেলোফেজ। অ্যানাফেজ এবং টেলোফেজ। সো এই 5টা ধাপে পরিণত হয়। আর এটা কি? আমাদের সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের সময় হয়ে থাকে। কিন্তু যখন আমাদের কোষটা বিভাজিত হওয়া শুরু করবে, তার আগে তো ও সাধারণ একটা কোষই থাকে। সো ও যখন হওয়ার একটা পিরিয়ড আছে যে আমরা এই সময় থেকে এই সময়ে কোষটা বিভাজন ঘটবে। সো ওই যে যখন সে প্রস্তুতি নেয় যে এখন আমাদের ক্যারিওকাইনেসিস শুরু হবে, ওই পর্যায়টাকে আমরা সাধারণত বলি ইন্টারফেজ। ওই ধাপটাকে আমরা বলি ইন্টারফেজ। সো ইন্টারফেজ কি করে? ইন্টারফেজ হচ্ছে যে এই কোষ ধাপের প্রস্তুতিটা আছে, এই প্রস্তুতিটা সে নিতে শুরু করে, এই প্রস্তুতিটা সে তখন নিতে শুরু করে। সো আমরা বলতে পারি প্রথমে ইন্টারফেজ হয়, ইন্টারফেসের পর ক্যারিওকাইনেসিস হয়, ক্যারিওকাইনেসিসের পর আমাদের এই ধাপগুলো আছে, এই ধাপগুলো হয়, এর পরবর্তীতে সাইটোকাইনেসিস হয়, সাইটোকাইনেসিসের পরবর্তীতে আমাদের কাজ শেষ। সো কোষ বিভাজনের প্রথমে ইন্টারফেজ হয়, তারপরে ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন হয়। এই নিউক্লিয়াসের বিভাজন 5টা ধাপ আছে, এই 5টা ধাপ দেখব। এরপর আমাদের সাইটোকাইনেসিস হয়, সাইটোকাইনেসিসের এই জিনিসটা আমরা দেখব। সো আমাদের এটাকে আমরা সাধারণত বলতে পারি যে এটা আমাদের মাইটোসিস কোষ বিভাজন। সব কোষ বিভাজন তো না, এটা আমরা বলি মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন। সো আমাদের মাইটোসিস কোষ বিভাজনে সাধারণত এরকম কাজ হয়ে থাকে। সো প্রথমে কি হয়? ইন্টারফেজ, তারপর ক্যারিওকাইনেসিস, তারপর সাইটোকাইনেসিস। এখন যদি আমরা একটু দেখি আমাদের মাইটোসিস। সো আমরা দেখলাম যে মাইটোসিস কোষ বিভাজনটা দেখলাম, মাইটোসিসের মধ্যে যে ক্যারিওকাইনেসিস আছে ওইখানে কি হয়? আমাদের হচ্ছে যে নিউক্লিয়াসটির বিভাজন ঘটে, নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং তখন ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হয়। সো এই ক্যারিওকাইনেসিস কয়টা ভাগে সম্পূর্ণ হয়? 5টা ভাগে সম্পূর্ণ হয়। সে ধাপগুলো কি? সে ধাপগুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। কয়টা ধাপে পরিণত হয়? টোটাল 5টা ধাপে পরিণত হয়। ওই 5টা ধাপের নাম কি কি? 5টা ধাপের নাম হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। এই 5টা ধাপ আমি একটু আগে তোমাদেরকে বললাম না যে আমাদের 5টা ধাপে হয়ে যায়। ইন্টারফেজের পর ক্যারিওকাইনেসিস হয় এবং ক্যারিওকাইনেসিস কয়টা ধাপে হয়? 5টা ধাপে হয় এবং এইটাকেই মেইন মাইটোসিস বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে একদম মেইন মাইটোসিস বা একদম এইটাই মেইন মাইটোসিস আমরা সাধারণত বলতে পারি, ঠিক আছে? কারণ এইখানেই যা কাজ হয় এইখানেই বেশি হয়। সো এটাকে 5টা ধাপে পরিণত হয়।
প্রোফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 5টা ধাপ। সো এই 5টা ধাপকে আমরা এখন একটু একদম এক্সপ্লেইন করবো। সো আজকে আমরা ফার্স্ট ধাপটা একটু পড়বো, পরবর্তীতে আস্তে 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 বাকি 4টা ধাপও আমরা পরবর্তী ক্লাসে করার চেষ্টা করব। সো দেখো, এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে মানে প্রথম, এবং এটা কি একদম প্রথম 1 নাম্বার এবং হচ্ছে যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। সো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের এইটা কেমন তোমার হচ্ছে যে গুরুত্বপূর্ণ। এটা আমরা বলতে পারি এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, মানে সব থেকে অনেক সময় বেশি লাগে এই ধাপের মধ্যে। কারণ এই ধাপে আমাদের হচ্ছে যে প্রাণীর কোষ এবং উদ্ভিদ কোষ, এই যে উদ্ভিদ কোষে দেখো, উদ্ভিদ কোষ দেখতে এরকম, প্রাণী কোষের দেখতে এরকম। এখন উদ্ভিদ কোষে অনেক কিছু জিনিস থাকে যা প্রাণী কোষে থাকে না, যেমন প্লাস্টিড থাকে না, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো থাকে না। আর প্রাণী কোষ তো ধরতে গেলে আমরা সেমই ধরতে পারি, যে শুধুমাত্র 2-1টা জিনিস, যেমন উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর থাকবে, আমাদের কোষে প্রাণীদের কোষে থাকবে না। উদ্ভিদ কোষে আমাদের তোমার হচ্ছে যে প্লাস্টিড থাকবে, প্রাণী কোষে থাকবে না, 2-1টা জিনিস না থাকবে, বাকিটা সেম, ঠিক আছে। আর উদ্ভিদ কোষটা একটু হচ্ছে যে লম্বা হয় বা একটু লম্বার মতো হয়ে থাকে, আর প্রাণী কোষটা একটু গোলাকার হয়ে থাকে, দ্যাটস ইট। সো এটা মাইটোসিস কোষ বিভাজনের সবথেকে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে কি হয়, এই ধাপে নিউক্লিয়াস আকারে অনেক বড় হয়। এই ধাপে কি করব, এই ধাপে আমাদের অন্যান্য ধাপে কিন্তু নিউক্লিয়াস কখনো এত বড় হবে না, এই ধাপে নিউক্লিয়াস আকারে অনেকটা বড় হয়। সো এই দেখো, এটা হচ্ছে যে একটা প্রাণী কোষ, এটা হচ্ছে যে মনে করো একটা প্রাণী কোষ, আর এটা কোষ প্রাচীরটা আমরা যদি একটু দেখি, এই হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এই হচ্ছে আমার কোষ প্রাচীর, ওকে। সো আমরা কোষ প্রাচীর দেখতে পাচ্ছি, এইখান থেকে আমাদের কার বিভাজন হবে, নিউক্লিয়াসের বিভাজন হবে। সো আমাদের নিউক্লিওলাস কীরকম থাকতেছে, এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। সো প্রোফেজ ধাপে এই যে নিউক্লিয়াসটা আমরা দেখতে পাচ্ছি, এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের এই যে নিউক্লিওলাসটা আছে, এই নিউক্লিয়াসে এখানে থাকবে, নিউক্লিওলাসটা সব থেকে বড় আকারে থাকবে, এটা মোটামুটি ভালো বড়, এই ধাপে নিউক্লিওলাস মোটামুটি অনেক বড় থাকবে, এবং ক্রোমোজোমগুলো সুতার মতো, 4টা ক্রোমোজোম যদি হয়, এই 4টা ক্রোমোজোম একটু যদি দেখি, আমাদের 4টা ক্রোমোজোম যদি আমরা একটু দেই, সো এটাকে যদি আমরা ক্রোমোজোম ধরি, একটা ক্রোমোজোম এরকম করে একটা, হ্যাঁ, এরকম একটা 2টা, এরকম একটা 3টা, এরকম একটা 4টা। সো এরকম করে তোমার মনে করো ক্রোমোজোম থাকবে, এবং পরবর্তীতে আমাদের এইখানে আর কি থাকে, আমাদের এইখানে তোমার হচ্ছে যে সেন্ট্রোমিয়ার থাকে। সো প্রথম যে ধাপটা আছে, এই ধাপটা একদম অনেকটা এরকম। সো এই যে ধাপটা আছে, এই ধাপটা একদম এরকম, বাকি জিনিসগুলো বাদ দিলাম কোষের। সো এই যে নিউক্লিওলাসটা আছে বা নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের নিউক্লিওলাস, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এখানে কয়েকটা জিনিস আমরা জেনে রাখি, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এটার নাম কি, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটার নাম হচ্ছে আমাদের ক্রোমোজোম, ওকে। আর এটা হচ্ছে যে আমাদের কি, কোষ প্রাচীর, নিউক্লিয়াসের যে প্রাচীর আছে ওই প্রাচীর। সো এই 4টা জিনিস আগে আমরা মনে রাখি, নিউক্লিওলাস, তারপর হচ্ছে যে সেন্ট্রোমিয়ার, এরপর হচ্ছে যে আমাদের কি ক্রোমোজোম, এটা ক্রোমোজোম, আর এটা হচ্ছে যে আমাদের প্রাচীর, এই 4টা। কারণ এইখানে দেখো তার মানে কি কি থাকে, এই ধাপটায় ক্রোমোজোমগুলো সুতার মতো থাকে। আমি যদি লিখে দেই তাহলে জিনিসগুলো একদম তোমাদের জন্য বোঝার সুবিধার্থে থাকবে। সো আমরা এখানে বলি সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, এটা নিউক্লিওলাস, ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে ক্রোমোজোম, আর এটা হচ্ছে প্রাচীর, নিউক্লিয়াস, প্রাচীর, ঠিক আছে। এই যে কয়েকটা আছে, সো এইখানে কি কি থাকে দেখো, এইখানে নিউক্লিওলাস থাকে, সেন্ট্রোমিয়ার 2টা একসাথে থাকে, এরপর ক্রোমোজোম সুতার মতো করে এরকম প্যাঁচানো থাকে, এবং কোষ প্রাচীর যেটা আছে ওই প্রাচীরটা এখানে সুন্দর মতো করে থাকে। তো সব কিছু জিনিসে থাকে। দেখো এইখানে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, এক্ষেত্রে নিউক্লিয়াসটা আকারে অনেক বড় হবে। এরপর নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো, এই যে আঁকাবাঁকা সুতার মতো আমাদের অংশগুলা থাকে, এবং এগুলোকে কি বলে, এগুলোকে ক্রোমোজোম বলে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি করে ক্রোমাটিড গঠন করে, এগুলো সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে যুক্ত থাকে।
এগুলা কোথায় থাকে? সবগুলা এই সেন্ট্রোমিয়ার যে আছে, এই প্রতিটা ক্রোমোজোম কার সাথে যুক্ত থাকে? সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। এই প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের সাথে এরকম করে যুক্ত থাকে। তো সেন্ট্রোমিয়ার যেটা আছে এটার সঙ্গে যুক্ত থাকে। প্রথমে এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা আকারে অনেক বড় হয়, নিউক্লিয়াসটা আকারে এই ধাপে বড় হয় এবং এইখানে ক্রোমোজোমগুলো কার সাথে থাকে? একদম সুতার মতো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে এবং এটার প্রাচীর একদম ঠিকঠাক থাকে। সো এই গেল আমাদের প্রথম যে ধাপটা আছে, এই প্রথম ধাপটা। সো প্রথম যে ধাপটা আছে, এই প্রথম ধাপটার ফলে আমাদের পরবর্তীতে কি হয়? পরবর্তীতে দ্বিতীয় ধাপ হয়। দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপটা হচ্ছে, আমরা যদি একটু ভালো মন্দ করে দেখি, সেম সিস্টেমটা পরবর্তীতে যেটা হয়, আমাদের কোষ যে প্রাচীরটা আছে, ওই প্রাচীরের মধ্যে থাকে আমাদের যে সেন্ট্রোমিয়ারটা আছে। এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার কোন দিকে চলে যায়? দুই দিকে চলে যাওয়ার চেষ্টা করে, দুই দিকে চলে যাওয়ার চেষ্টা করে। এবং আমাদের যে ক্রোমোজোমগুলো আছে, ওই ক্রোমোজোমগুলো এই যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ারের কাছাকাছি এইরকম অবস্থায় থাকা শুরু করে। এবং আমাদের যে নিউক্লিওলাস আছে, আমাদের নিউক্লিয়াসটা প্রায় বিলুপ্তর মতো তখন হয়ে যায়। তখন নিউক্লিয়াসটা একটু বিলুপ্ত আকারের মতো হয়ে থাকে, এরকম করে বিলুপ্ত আকারের মতো ধারণ করে থাকে, এই রকম আকার ধারণ করে থাকে। সো এটাকে আমরা কি বলি? এটাকে সাধারণত আমরা বলি প্রোমেটাফেজ। এটাকে আমরা প্রোমেটাফেজও সাধারণত বলে থাকি। সো প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো আমরা পরবর্তীতে দেখবো আপাতত। সো আজকের ক্লাসে আমরা যতটুকু দেখলাম সেটা হচ্ছে যে আমাদের সাধারণত মাইটোসিস কোষ বিভাজন কিভাবে হয়। দেখো, আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে হয়, একটার থেকে সরাসরি দুইটায় পরিণত হয় নিম্ন শ্রেণীর জীবের জন্য। এরপর আমরা দেখলাম মাইটোসিস কোষ বিভাজন, এখানে যেমন কোষ আছে ঠিক তেমনই কি করে থাকে, একটা কোষ থেকে দুইটা কোষে রূপান্তরিত হয়। মায়ের কোষে যা কিছুই থাকে একদম ঠিক সেই অনুরূপ দুইটা কোষের সৃষ্টি হয়। ক্রোমোজোম কিভাবে হয়, আমরা কয়েকটা ধাপ দেখলাম যে এখানে কিভাবে একটা তোমার হচ্ছে নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। এরপর দেখলাম এটা কোন কোন জায়গায় মাইটোসিস হয় এবং মাইটোসিসের বিভিন্ন ধরনের ধাপ, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এই জিনিসগুলো দেখলাম মাইটোসিস কোষ বিভাজনের ফলে। এরপর আমাদের ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ থাকে এবং 5টা ধাপের মধ্যে প্রোফেজটা দেখলাম। সো একটা ধাপের মধ্যে কোনো কিছু বোঝা যায় না, নেক্সট ক্লাসে প্রোফেজ থেকে শুরু করে টেলোফেজ পর্যন্ত যতগুলো পার্ট আছে আমি ততগুলো পার্ট তোমাদেরকে অনেক ভালো মতো করে বুঝায় দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমাদের সকলের সঙ্গে তো অবশ্যই দেখা হবে ক্লাসে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। যে ক্লাসের মধ্যে যতগুলো তোমাদের প্রবলেম, কোনো জিনিস যদি না বুঝে থাকো সেটা আমি তোমাদেরকে ভালো মতো করে বুঝায় দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো আজকের জন্য আমাদের সাধারণত এতটুকুই। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে হয়তো বা হচ্ছে যে বাকি যে কোষ বিভাজনের পার্টগুলো আছে একদম প্রোফেজ থেকে শুরু করে টেলোফেজ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব। আজকের জন্য আমাদের এতটুকুই। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ।